This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে এখন সময় সকাল 9টা, তার মানে টিভি9 বাংলায় এখন সময় ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর শুরুতেই একটা বড় খবর আমাদের নজর রাখতে হবে। আসুন বিগ ওয়ালে দেখি বড় খবর এই মুহূর্তের। সকাল 9টায় আমরা যে খবর আগে নজর রাখবো, 2026-এর ভোটের আগে বঙ্গেও কি মন্দির মসজিদ রাজনীতি, এই খবর আমাদের নজর রাখতেই হবে। আজ মুর্শিদাবাদে রাম মন্দিরের শিলান্যাস হওয়ার কথা রয়েছে। আজ এই খবরে আমাদের নজর রাখবোই আমরা শুরুতে। 2026-এর ভোটের আগে তাহলে কি বঙ্গেও মন্দির মসজিদ রাজনীতি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে আজ রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পুজোর আয়োজন হওয়ার কথা, যে আয়োজন করেছে হিন্দুত্ববাদী সংগঠন। আসুন কথা বলি, মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন, আমি কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌশিক, মুর্শিদাবাদী কেন এবং আচমকা যে মুর্শিদাবাদে কয়েকদিন আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপনের কথা বলেছিলেন, সেখানে আবার সেই একই জেলাতে আচমকা রাম মন্দিরের শিলান্যাস কেন? দেখো, একদমই তাই। 26-এর নির্বাচনের আগে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু যে মেরুকরণের রাজনীতির কথা বলেছে সেটা হচ্ছে, এবং হুমায়ুন কবির বাবরি মসজিদ ঘোষণা করার পরে কিন্তু রাম মন্দিরের ঘোষণা করেছিলেন কিন্তু হিন্দু সেনার প্রধান অম্বিকানন্দ মহারাজ, এবং তারপরেই কিন্তু এই মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে সেই প্রক্রিয়া শুরু হয়, এবং সেখানে যিনি জমিদাতা তার সঙ্গে কথা বলবো। হঠাৎ করে এই জমি দেওয়ার কারণ কি? জমি দেওয়ার কারণ যে আমরা রাম মন্দির হবে এখানে, আমাদের গ্রামের সবারই উদ্যোগ, এবং সবাই বলে যে আমরা একটা রাম মন্দির করব আমাদের অলঙ্কার গ্রামে। এই উপলক্ষে আমরা এই জমি দিই। এই নিয়ে একটা রাজনীতি হয় যে বিজেপি হিন্দুদের জন্য রাম মন্দির, এইরকম একটা রাজনীতি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? রাজনীতির বিষয়ে তো বলা ঠিক না, আমরা বলি। দেখো, এই মুহূর্তে যিনি জমিদাতা তার সঙ্গে কথা বললাম, এবং এর পাশাপাশি যিনি অম্বিকানন্দ মহারাজ রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আজকে আপনাদের ভূমি পূজন, কাদের আমন্ত্রণ করা হয়েছে? আমি তো আগেও বলেছি যে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান আমাদের মাননীয় মহামহিম রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য থেকে নির্বাচিত 2জন সাংসদ এবং রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহোদয়, এবং আমাদের শান্তনু ঠাকুর যিনি জাহাজ প্রতিমন্ত্রী রয়েছেন। আমরা যেখানে করছি সেই জায়গাটা যে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত, সেই জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সাহেবকে বলা হয়েছে, এবং বাইরন বিশ্বাস যিনি সাগরদিঘি বিধানসভার বিধায়কও, তাকে আমি হোয়াটসঅ্যাপ মারফত জানিয়েছি। সময় খুব অল্প ছিল, ট্রাস্ট তৈরি করা, ব্যাংক অ্যাকাউন্ট করা, জমি দেখা। হুমায়ুন কবিরকে কি আমন্ত্রণ করা হয়েছে? হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে, কিন্তু উনি, আমি দেখলাম আপনাদের চ্যানেলেই গতকালকে উনি বলেছেন যে ওনাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের চ্যানেলের মারফত দেখিয়ে দিতে চাই যে হুমায়ুন কবির সাহেবকে আমি হোয়াটসঅ্যাপ মারফত যে জানিয়েছি তার সম্পূর্ণ তথ্য আমার আছে। আপনারা একটুখানি, এই যে এই রাম মন্দির নিয়ে একটা রাজনীতির কথা বলা হচ্ছে, তো সেই জায়গা থেকে কি বলবেন? এই যে হুমায়ুন কবির সাহেবকে আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি। এই যে হুমায়ুন কবির সাহেব, এটা ওনারই হোয়াটসঅ্যাপ আইডি, আপনারা দেখছেন তো। ওনাকে কিন্তু জানানো হয়েছিল যে একদম সসম্মানে জানানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে জানিয়েছি। তাই উনি যে কথাটা বলছেন উনি হয়তো দেখতে পারেননি সময়াভাবে, তবুও আমি ওনাকে বলবো যদি মুর্শিদাবাদে থাকেন অবশ্যই আসুন। একা হাতে সহৃদয় মানুষেরা কাজ করছেন। আর বলুন আপনার কি বক্তব্য? এই যে আর কে আসবে বিজেপির বাদ? বিষয়টা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের নয়। রামচন্দ্র সকলের, ভারতবর্ষের আত্মা তিনি, সমগ্র ভারতবর্ষের প্রাণপুরুষ। পশ্চিমবঙ্গটা তো এখনও ভারতবর্ষেরই অঙ্গরাজ্য রয়েছে, এখনও তো এটা বাংলাদেশ বা কাশ্মীর বা পাকিস্তান হয়ে যায়নি, আর আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রাণপুরুষ, বাঙালির প্রাণপুরুষ রামচন্দ্র, যে কৃত্তিবাসী রামায়ণ পড়ে, আমরা রামায়ণের গল্প শুনে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি মা ঠাকুমা দিদিমাদের কাছে, যে রামায়ণ গান শুনে আমরা বড় হয়েছি, যে রামের পুজো করে আমরা অকাল বোধন করে আমরা দুর্গাপূজার ঘটা করে শারদীয়া দুর্গাপূজা পালন করি, সেই রামকেই আমরা আবাহন করছি এই অলঙ্কার গ্রামে সাগরদিঘি বিধানসভা। রাম মূর্তি কোথা থেকে আসছে? রাম মূর্তি দক্ষিণ ভারতে নির্মিত হয়েছে, রাম লালার মূর্তি। প্রথমেই বলছি, এই নিয়েও অনেকে রাজনীতি করছিলেন, তো
তো রামলালার যে বিগ্রহ, রামলালা মানে শিশুরাম, তার সঙ্গে কখনোই সীতা থাকবেন না বা অন্য কেউ থাকবেন না। তো শিশু রামলালার বিগ্রহ, যে অর্চন বিগ্রহ, সেই বিগ্রহটি আনা হয়েছে দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারত থেকে আনার পর সেই বিগ্রহটি কলকাতায় এসে তার পূজা অভিষেকাদি হয়েছে। আজকে আরও সুন্দরভাবে পূজা অভিষেক ইত্যাদি হোম সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ভিত্তিপ্রস্তরও স্থাপন হবে। তো অর্থাৎ কৌশিক, একটা কথা পরিষ্কার যে একেবারে জাঁকজমকের সঙ্গেই মুর্শিদাবাদের নতুন রাম মন্দির তার শিলান্যাস স্থাপনের কাজ কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। আমরা এই নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলাম গতকালই, তিনি কি জানিয়েছিলেন আমন্ত্রণ পাওয়া নিয়ে, শুনুন। মোটেই না, মিথ্যা কথা বলছেন উনি। ওনাদের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ওনারা তো বলেছে 22শে জানুয়ারি নাকি খুব ভালো দিন ওনাদের পঞ্জিকা মতো। 22শে জানুয়ারি উনি কোথায় ভিত পুজো করবে তা এখনো পর্যন্ত সেই জায়গার নামই উনি বলার সাহস পাচ্ছেন না। উপগ্রহতে করবেন না মাটির নিচে করবেন না মাটির উপরে করবেন তা এখনো সেটা বলেননি। তা আমাকে তো নিমন্ত্রণ করেইনি। নিমন্ত্রণ পেলে কি যাবেন? নিশ্চয়ই যাবো। অম্বিকানন্দ মহারাজ কিন্তু একেবারে হোয়াটসঅ্যাপ চ্যাট খুলে দেখাচ্ছেন যে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ করা হয়েছে এবং এর পাশাপাশি যিনি জমি দান করেছেন তার বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, যে বাংলার বুকে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে ওটি রুমে অ্যাসিড দিয়ে সাফ করা হচ্ছে, রোগী কাশছেন, ডাক্তাররা কাশছেন, সেই বাংলায় কোথাও একটা 26-এর আগে মানে এই ধর্মের রাজনীতিটাই প্রাধান্য পাচ্ছে। কোথাও স্কুল কলেজ হাসপাতাল এই নিয়ে তো কথা হচ্ছে না, রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে কথা হচ্ছে কেন? না দেখো, 11-র পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এই যে ধর্ম চর্চাটা ভোট ধর্মের রূপ নিয়েছে। তুমি শুরুটা করেছিলে যে মেরুকরণের রাজনীতি, আমি বলছি এই যে আইডেন্টিটি পলিটিক্সটা, যেটা এতদিন গোবলয়ের পার্ট ছিল পলিটিক্সে, হৃস্পন্দন ছিল, আজকে কিন্তু শার্পলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকে পড়েছে। এখানে রাম রাষ্ট্র নির্মাণের পার্ট হিসেবে দেখানো হচ্ছে। আমি বলছি তুমি পশ্চিমবঙ্গের কথা বলছো, শিক্ষকের অভাবে স্কুল বন্ধের কথা বলছো, নেই রাজ্য শিক্ষায়। আমি স্পেসিফিক মুর্শিদাবাদের কথা বলছি যে মুর্শিদাবাদ এই নেই রাজ্যের মধ্যেও একটা অন্যতম নেই রাজ্য। তুমি খেয়াল করে দেখবে এই মুর্শিদাবাদে জমি দানের বাধার জন্য আজকে ট্রেনের একটা বড় প্রজেক্ট আটকে আছে বিগত 2 দশক ধরে। আপনাকে একটু বিরত করছি, আমি আপনার কাছে আসছি। এই মুহূর্তে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। হুমায়ুন বাবু, আমরা দেখলাম একটু আগেই অম্বিকানন্দ মহারাজ তিনি জানালেন যে রাম মন্দিরে যে শিলান্যাস আজ রয়েছে সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি কি সেই আমন্ত্রণ পেয়েছেন? দেখুন, উনি অনেক আগে থেকেই বলেছিলেন যে 22শে জানুয়ারি উনি সাগরদিঘিতে কোনো একটা স্থানে রাম মন্দিরের ভিত পুজো করবেন বা শিলান্যাস করবেন। তো আমি আগে থেকেই স্বাগত জানিয়েছি যে খুব ভালো যে উনি রাম মন্দির করুন, তাতে আমাদের কোনো আপত্তির প্রশ্নই উঠে বা আপত্তির কিছু নেই। কিন্তু উনি লাগাতার মিথ্যা কথা বলছেন যে উনি আমাকে ইনভাইট করেছেন, এটা সম্পূর্ণই রং। কারণ ওনার কোনো নাম্বার আমার সেভ নেই। আর উনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে কোনো আপনাদের দেখিয়ে থাকে যে আমাকে ইনভাইট করেছে, কমসে কম তো একটা ফোন কল করেও উনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছেন আমার, তাহলে আমাকে তো ফোন করেও বলতে পারতেন বা কাউকে একটা পাঠাতে পারতেন যে আপনি এটা আসুন। তো সেই সৌজন্যতা, কিন্তু উনি আপনাদের কেন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ? আচ্ছা হুমায়ুন বাবু, যদি আপনাকে টেলিফোন মারফত বা যদি আপনাকে কাউকে পাঠিয়ে আমন্ত্রণ করা হতো তাহলে কি আপনি আজ সেখানে উপস্থিত হতে পারতেন? অবশ্যই। আমি তো এই মুহূর্তে কাল সন্ধ্যা পর্যন্ত আমাকে কোনো কিছু জানানো হয়নি, তাই আমি সকালবেলায় বেরিয়ে এই মুহূর্তে আমি কলকাতায় পৌঁছালাম। আমি তো অপেক্ষায় ছিলাম, উনি যদি মনে প্রাণে আন্তরিকভাবে বলতেন তাহলে আমি তো নিশ্চয়ই ওনাদের, আমার বাড়ি ওখান থেকে সাগরদিঘি যেতে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। ঝন্টুবাবু, আমি আপনাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। এই যে কম্পিটিটিভ কমিউনালিজমটা বিজেপি ভার্সেস তৃণমূল, এটা দল নয়,
এই চাষটা কিন্তু ভারতের অন্যতম ধর্মনিরপেক্ষ রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু এখন একটা শার্পলি ডিভাইড হয়েছে। তুমি খেয়াল করবে 75% সংখ্যালঘু ডমিনেটেড মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে কেন? এই টার্গেটটা কিন্তু এই কারণে, ধরো এই মন্দির তৈরির ব্যাপারে যে 30% বা 25% হিন্দু, তাদের একটা সংখ্যালঘু, তারা একটা পাল্টা আবেগ থাকবে। অর্থাৎ তুমি যদি এই মন্দিরটা আলিপুরদুয়ারে বা কলকাতায় করতে যতটা আবেগ পেত হিন্দুদের মধ্যে, সেটা এখানে বেশি হবে, এটা কিন্তু এরা জানে। দ্বিতীয়, এটাকে ইস্যু করে যদি পাল্টা কম্পিটিটিভ কমিউনালিজমটা হুমায়ুন কবিররা করেন, তাহলে এটা স্প্রেড করবে আগুনের মতন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এবং এটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও ব্যাপ্ত হবে। অর্থাৎ এই যে পার্টটা রিলিজিয়াস প্র্যাকটিস, অথচ ভারতবর্ষের সংবিধানের 51 স্পষ্ট এই উপধারায় যে ভারতবর্ষে সমাজ গঠন করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে, এই যে এই পার্টটার থেকে ইগনোর করে যেখানে নেই রাজ্য মুর্শিদাবাদ, তুমি খেয়াল করবে গত সপ্তাহে আমরা একটা সার্ভে করেছিলাম যে খারিজি মাদ্রাসা, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি খারিজি মাদ্রাসা এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদে, বিকজ এখানে সরকারি শিক্ষা ব্যবস্থা পেনিট্রেট করেনি। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। দেখুন, রাম মন্দির নিয়ে কথা হচ্ছে, বাবরি মসজিদ নিয়ে কথা হচ্ছে, এই বাংলার রাজনীতিতে মেরুকরণ নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই বাংলার বুকে নারী নিরাপত্তা নিয়ে যখন কথা হয়, সেই নারী নিরাপত্তার সার্বিক ছবিটা কি বাংলার বুকে বদলায়? বারবার বাংলা থেকে ধর্ষণ, নাবালিকাকে নিগ্রহ, একের পর এক সেই খবর তো আসেই। পরপর দুটো খবর দেখাবো। আমার সঙ্গে আমার দুই সহকর্মীও রয়েছেন, পরিচয় করে দিই। আমার সঙ্গে বীরভূম থেকে হিমাদ্রি রয়েছেন, আমার সঙ্গে দীপঙ্কর রয়েছেন। যে বীরভূমের খবর বলছিলাম, বীরভূমের সিউড়িতে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠছে, এবং সেই অভিযোগ উঠছে এক মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযোগ, চকলেট কিনতে গেলে ওই নাবালিকাকে দোকানের পিছনে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে দোকানের মালিক। পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। পুলিশ এখনো পর্যন্ত তার দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আসুন, আমার সহকর্মী হিমাদ্রি বীরভূম থেকে রয়েছে, আমি হিমাদ্রির সঙ্গে কথা বলি। হিমাদ্রি, মানে একজন নাবালিকা, তাকে একটা লজেন্সের দোকানদার দোকানের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠছে। প্রতিদিন মানে তিলোত্তমার যেদিন থেকে তিলোত্তমা মামলা রায় হওয়ার পর থেকে সেদিনকে বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, তারপরে আবার বীরভূমে নাবালিকা ধর্ষণের অভিযোগ। বাংলায় এই ধর্ষণের সামগ্রিক ছবিটা কি আদৌ কোনোদিন বদলাবে? হ্যাঁ দেখো, প্রশ্ন উঠছে সেখানেই, মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিউড়ির হারজন বাজারের এই ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে দোকান, মুদিখানার দোকান, সেই দোকানের যিনি মালিক, সে নাবালিকাকে চকলেট যখন কিনতে আসে তখন তাকে চকলেট কেনার টোপ দিয়ে তাকে এই যে দোকানের ভেতর তাকে ঢোকানো হয় এবং সেই দোকানে ঢুকিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে। পরবর্তী ক্ষেত্রে যখন এক প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন, তিনি দেখেছেন যে ওই নাবালিকাকে দোকানে ঢোকানো হচ্ছে, পরে যখন তাকে চাপ দেওয়া হয় তিনি অস্বীকার করেন। এলাকা বাসিন্দারা যখন আসে এবং তাকে চেপে ধরতেই তিনি স্বীকার করেন এবং সেই নাবালিকাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি যায়, বাড়িতে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। এরপরেই কিন্তু সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার দাদাকে আটক করেছে। যদিও অভিযুক্ত এই যে দোকানের মালিক, তিনি কিন্তু এখনও পর্যন্ত পলাতক রয়েছে। এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে রয়েছে, কারণ তারা চাইছে যে ওই নাবালিকার সাথে যেই ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তি হোক। এই মুহূর্তে কিন্তু এই দোকানের সামনে সাধারণ মানুষ এবং তার পরিবারের লোকজন তারা ভিড় করে রয়েছেন এবং তারা কিন্তু একেবারে উত্তেজিত, কারণ এই যে ঘটনা বারবার বাংলার বুকে ঘটছে, এই বীরভূমের বুকেও একাধিকবার এই আরজিকর ঘটনার পরেও ঘটেছে, এখনো পর্যন্ত। পরিস্থিতির উপরে তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম ওই নাবালিকার পরিবার, এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে, তারা কি জানিয়েছেন শোনাবো। ওর সঙ্গে কথা বলছে তো বাচ্চাটাকে পিঠে হাত বোলাতে বলেছে, ও ভেতর দিকে নিয়ে চলে গেল ওই দোকানের দিকে, আর এই পাশে যে শাটারটা আছে সেটা থেকে ও ভেতরে ঢুকাল। আমি ওর ওই দেখে আমি বাইরের লাইটটা অফ করে সাইডে গিয়ে দাঁড়ালাম। হাঁটা মারতে গিয়ে জিজ্ঞাসা করলাম, প্রদীপদা তুমি বাচ্চাটা যে ঢুকলো তোমার দোকানে বেরোলো না যে? নিয়ে বলছে কই কেউ আসেনি তো। আমি বললাম না, আমি নিজের চোখে দেখেছি ঢুকতে। আমি আবার ঘুরে এসে ওর দোকানের ভেতরে গিয়ে গোটাই তন্ন করে খুঁজছি, অন্ধকার নেই। ও মানে বের করে দিয়েছে পেছন দিক থেকে। বলছে বাচ্চাটা তো দৌড়ে গেল বাড়িতে কাঁদতে। আমি ওর বাড়িতে গেলাম বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে গিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করলাম, ও সব স্বীকার করলো। ওই স্থানীয় একজন ফোন করেছিল, ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে এই প্রত্যক্ষদর্শী, এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে, এবং পুলিশ এসে আসামি সে পালিয়ে গেছে, আসামিকে পায় না, আসামি দাদাকে ধরে নিয়ে গেছে। হাজমের একটা মুদিখানার দোকান আছে এবং মেয়েটার বয়স সম্ভবত 9 থেকে 10 বছর। অবশ্যই ইমিডিয়েটলি তাকে
যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে। সিউড়ির ছবিটা দেখালাম আপনাদের, এবার নিউ ব্যারাকপুরের একটা ঘটনা দেখুন। জমি বিবাদের জেরে বিবস্ত্র করে মার, লজ্জায় আত্মঘাতী তরুণী। নিউ ব্যারাকপুরে তুলকালাম। বেশ কয়েকদিন ধরেই তরুণীর বাড়ি লাগোয়া জমি হাতানোর চেষ্টা স্থানীয় একদল দুষ্কৃতীর। প্রতিবাদ করলে মত্ত অবস্থায় হামলা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানতে দীপঙ্করের সঙ্গে কথা বলবো, আমাদের সহকর্মী। দীপঙ্কর, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, নিউ ব্যারাকপুরের বাঘাযতীন রোডে এই যে গৃহবধূ সুইসাইড করেছেন বা আত্মহত্যা করেছেন, রীতিমতো লজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তার কারণ, এমনটাই তার পরিবারের অভিযোগ, তার কারণ তার বাড়ি লাগোয়া যে জমি, সেই জমি বিক্রি করতে হবে এমনটা দাবি। আশেপাশের যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছেন এবং পাশের প্রতিবেশী, তিনিও একইভাবে অত্যাচার করেছেন এবং প্রতিনিয়ত তার বাড়িতে মদ্যপ অবস্থায় লোক বেরিয়ে আসতো এবং এদের পরিবারের ওপরে আক্রমণ করা হতো, মারধর করা হতো, এমন অভিযোগ রয়েছে। গত পরশুদিন রাত্রিরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মারধরের পর তারা থানায় যায়, নিউ ব্যারাকপুর থানাতে অভিযোগ জানান। দুপক্ষই পরবর্তীতে যান, কিন্তু পুলিশের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা অভিযোগ রয়েছে পরিবারের। এবং সেদিনকে যদি ঠিকঠাক ব্যবস্থা নিত তাহলে এখনো পর্যন্ত এই ঘটনায় কি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ একজনকে আটক করেছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু একজন ব্যক্তি নয়, এর পেছনে আরো অসংখ্য ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি রয়েছে পরিবারের তরফে। কিন্তু বুঝতে পেরেছি দীপঙ্কর, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তৃণমূলের শিক্ষা সেলে আমূল সংস্কার মাথাছাড়া দিয়ে উঠল, আবার নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক এবং শিক্ষকদেরই সংগঠন, সেখান থেকে বাদ পড়লেন অভিষেকপন্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই নয়া তালিকা, সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে সহকর্মী সুমন রয়েছেন, আমি সুমনের সঙ্গে কথা বলি। সুমন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই কেন বাদ পড়লেন, যেখানে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন তালিকা তৈরি হয়েছে? দেখো, সেটাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রশ্ন। তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব একদম প্রকট হয়ে যাচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি? তার কারণ ব্রাত্য বসু তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার নির্দেশে এই তালিকা। এবং যারা বাদ পড়েছেন তারা দাবি করছেন যে তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেন, অভিষেকপন্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং সরাসরি তারা অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করলে শিক্ষা সেলে কাজ করা যায় না, তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মহিদুল ইসলাম সরকার বিরোধী বহু আন্দোলনে তাকে দেখা গিয়েছিল, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পে তিনি অ্যাক্টিভলি জড়িত, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি থেকে। শুধু তাই নয়, কয়েকদিন আগে মণিশঙ্কর মণ্ডল, তিনি তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপক সংগঠন তার নেতৃত্ব দিচ্ছিলেন একদম রাস্তায় নেমে। একেবারেই সুমন, এবং এই অধ্যাপক শিক্ষকদের একটা বড় অংশই নিজেদের অভিষেক সেনাও বলেন সোশ্যাল মিডিয়ায়। এই যে তালিকা প্রকাশ হয়েছে, এই তালিকাকে অগণতান্ত্রিক বললেন পুরুলিয়ার অপসারিত জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল। অভিষেকের হয়ে প্রচার করাতেই অপসারণ, এমনটাই দাবি অপসারিত রাজ্য কার্যকর সভাপতি বুবাই কোলের। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির কার্যকরী সভাপতি। আমাদের মাননীয় মন্ত্রী তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং
তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি, সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। নতুন তালিকা নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করেছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে।